এই কবিতার মধ্যে যে শব্দের এবং পংক্তির যে দোতনা সে অপূর্ব। ঝঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয়ে নিষ্পন্দ ছিল। মানে এই ভাবনায় গেলে মানুষের যে মানুষকে কাছে টানার কতগুলো পদ্ধতি আছে, যেমন চোখে চোখে কথা বলে, ছুঁয়ে, ভালোবাসার কাছে পাওয়া যায়। এই কাব্য, এই কবিতায় একটা জিনিস খুব স্পষ্ট যে উনি শব্দ দিয়ে, পংক্তি দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, হৃদয়ের কাছে পৌঁছে যাচ্ছে। এইটি কিন্তু চারটিখানি কথা নয়। মানুষ প্রেমে পড়লে তো প্রতিদিনই প্রেম থাকে, একই কথা কি বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি তো শাশ্বত, সেই অনাদি অনন্তকাল থেকে শুরু, একই কথা বলছে। তাহলে এইখানে এই উদাসীন আর ওই উদাসীনে কি পার্থক্যটা লেখায় দুটো? ওইটাতে বলে হাল ছেড়ে আজ বসে আছি আমি, মন নাহি মোর কিছুতে। আর এটাতে বলে আমি যে তোমার কাছে এলাম, তুমি ফিরেও তাকাচ্ছ না। আমি বীণা বাজালাম, তুমি মোটো আমার বীণার সুর তোমার মনে স্পন্দনও তুলে নাই। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। বাহ, কি দারুণ! যেটা গান সেটা তো গীতি কবিতা, কবিতা ছাড়া কিন্তু আর কিছু হচ্ছে না, এটা মনে রাখো। আমাদের জীবনময় কবিতা, গান একটা কবিতা, এবং অবশ্যই গান কিন্তু একটা আবৃত্তির একটা স্টাইল। নিশ্চয়ই মনে আছে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তি, এটা সকলকে জানানোর জন্য 80-র দশকে আমরা যখনই মঞ্চে উঠতাম গীতাঞ্জলি থেকে আবৃত্তি করতাম। এর প্রত্যেকটাই তো গান। চা দিবে না? এক জীবনের তপস্যায় সে একটা বিদ্রোহী হয়েছে, আর কিছু রকম করে মানুষের মনে লাগাতে পারুক না পারুক, অন্তত বিদ্রোহীটা তার জন্য মানে এটা থাকলো আর কি তার জন্য। আসলে তো নজরুলের যে বিদ্রোহী কবিতা, এটা তো অন্যরকম ব্যাপার, এটা এত শক্তিশালী একটা কবিতা। পরিবেশনাটা যেরকম হচ্ছিল তার থেকে ভিন্ন রকম হওয়ায় মানুষের মনে হয়েছে বাহ, অন্যরকম কিছু পেলাম। মানুষ সবসময় শিল্পের মধ্যে একটা সৌন্দর্য খুঁজে, এক রকমের জিনিস বারবার দেখতে চায় না, সে একটা রং বদল দেখতে চায়, গন্ধের বদল দেখতে চায়। এক্ষুনিও বলবে তুমি জীবনানন্দের কথা বলছো, জীবনানন্দ, হ্যাঁ সেটাই আমি ভাবছিলাম। রং বদল এবং গন্ধ বদল, এটা যখন আমরা বলি, এটা সঙ্গে সঙ্গে আমাদের সামনে একজন কবির চেহারাটা মূর্ত হয়ে ওঠে, সেটি হচ্ছে জীবনানন্দ। আমাদের নজরুল এবং জীবনানন্দ দাশ একই সময়ের তো, 1899-তেই দুজনের জন্ম। রবীন্দ্রনাথের মানে সমসাময়িক যে কেউ রবীন্দ্রনাথের বলয়ে কিন্তু বের হতে পারেনি, কিন্তু একই সময়ে বের হয়েছে জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম, দুইটা স্টাইল। মানে একেবারে ওনার কিন্তু সেই বল, মানে ওই বলয়ের ওই রকম। রবীন্দ্রনাথের 10টা কবিতা পড়াশোনা না, তবে আমি একটা কথা বলবো এই জায়গায়, রবীন্দ্রনাথের সময়ে কেবল নজরুল এসেছেন বলয় ভেঙে। জীবনানন্দের যে রূপসী বাংলা নিয়ে আমরা এত উচ্ছ্বসিত, এটা জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে, রবীন্দ্রনাথের সময়ে এটা প্রকাশিত হয়নি। এটা আমাদের প্রকাশিত হয়নি, কিন্তু লিখেছেন তো ওই সময়। জীবনানন্দ শব্দটির মধ্যেই কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায়, কিন্তু জীবনানন্দের এই শব্দের পেছনে একটা ট্র্যাজেডি আছে। সেই ট্র্যাজেডিটি হলো যে জীবনানন্দ বেঁচে থাকতেই তাকে নানা রকমভাবে কিন্তু সমালোচনা করা হয়েছে, তিনি একজন কবি নন, এই কথাটা পরিষ্কার তাকে শুনতে হয়েছে। আরও বলেছে যে তার ভাষাটি গুরুচণ্ডালী ভাষা দ্বারা আক্রান্ত, তার ভাষাটা ঠিক নয়। বেঁচে থাকতেই বলা হয়েছে তোমার কাব্য ভাষা ঠিক নয়। সেটাই, মানে পল্লী বাংলা, আমি রূপসী বাংলার কথা বলছিলাম, আমি ভাবছিলাম এই যে এটা কথাটা, যে
সে যে লেখা মানে এক একটা কবিতা তার মনে হয় টোটাল কাব্যগ্রন্থের একটা মালার মতো মনে হয়। এটি কিন্তু একটা গবেষণার বিষয় এখন পর্যন্ত আছে, রূপসী বাংলা কেন ছাপা হলো না তার জীবদ্দশায়। মারা যাবার 3 বছর পরে 60টি কবিতা নিয়ে গ্রন্থনা হয়েছে, কিন্তু কবিতা ছিল রূপসী বাংলা 70-এর উপরে, কবিতার লাইনগুলো। কিন্তু এই কবিতা নিয়ে একটা মজার জিনিস আছে, এটা যখন বেরোলো তখন কিছু কিছু সাহিত্যিক এবং সমালোচকরা বলতে আরম্ভ করলেন যে প্রকৃতির কবি। কিন্তু আগের সমালোচনায় এরকম একজন বলার কারণে জীবনানন্দ নিজেই উত্তর দিয়েছেন যে হয়তো কোনো কবিতায় আমি প্রকৃতির কবি, কিন্তু সামগ্রিকভাবে নই। তাহলে অদ্ভুত আঁধারে কোথায় যাবে, তাহলে অন্ধকার কোথায় যাবে? এই যে জায়গাগুলো আছে, শেষের দিকের কাব্যগ্রন্থগুলো কবি হিসেবে তার যে সক্ষমতা, এটার প্রকাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে। এখানে সবুজ শাখা আঁকা বাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে। জামের আড়ালে সেই বউ কথা কওটিরে যদি ফেলো দেখে একবার, একবার দুপোহর অপরাহ্নে যদি এই ঘুঘুর গুঞ্জনে ধরা দাও, তাহলে অনন্তকাল থাকিতে যে হবে এই বনে। মৌরের গন্ধমাকা ঘাসের শরীরে ক্লান্ত দেহটিরে রেখে, আশ্বিনের ক্ষেত ঝরা কচি কচি শ্যামা পোকাদের কাছে ডেকে রব আমি। চকরের সাথে যেন চকরের মতন মিলনে। উঠানে কে রূপবতী খেলা করে, ছড়ায়ে দিতেছে বুঝি ধান শালিখেরে। ঘাস থেকে ঘাসে খুঁটে খুঁটে খেতেছে সে তাই। হলুদ নরম পায়ে খয়েরি শালিকগুলো ডলিছে উঠান। চেয়ে দেখো সুন্দরী রে, গোরচনা রূপ নিয়ে এসেছে কি রায়। নীল নদে গাঢ় রৌদ্রে কবে আমি দেখিয়াছি করেছিল স্নান। সন্ধ্যা হয়, চারিদিকে শান্ত নীরবতা। খড় মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে ছুপে। গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে। আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের
বনস্তূপে। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে। আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। মনে হয় যে রূপসী বাংলার যে প্রকৃতি, এটা বাংলাদেশের প্রতিচ্ছবি, তাই এটা আমাদের এত কাঙ্ক্ষিত। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের সময় যে গান হয়েছিল, সেখানে কিন্তু বলেছিল জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই। এই যে জীবনানন্দের রূপসী বাংলা, এটা কাব্যগ্রন্থের নাম হলেও এই রূপসী বাংলা বলতে বাংলাদেশের যে রূপময়তা, এইটাকেই বোঝানো হয়েছিল। আমাদের আরেকজন কবি আছে, সেই সমসাময়িকী বলা আছে 4 বছরের নজরুলের এবং এদের ছোট বোধ জসিমউদ্দিন। জসিমউদ্দিনের কবিতাতে কিন্তু তাকে বলাই তো বোধ হয়। এদের দুই কবিতায় আমরা আরো কিছু পেয়েছি, মানে বিশেষ কবিতা, বিশেষ সাহিত্য, কাব্য এ নয়, শব্দের ভান্ডার আমাদের পুরোপুরি মজবুত হয়েছে। জসিমউদ্দিন এমন এমন শব্দ নিয়ে এসেছেন, কোথায় ঘুঘু, কোথায় শালিক, কোথায় কি পোকা, কোথায় কি আছে না আছে, খুঁজে খুঁজে নিয়ে এসেছেন। বাংলা কবিতায় আমি সুদর্শন পোকার নাম পড়েছি। হ্যাঁ, সুদর্শন হাসিতেছে, সুদর্শন উড়িতেছে অন্ধকারে। এটা ওই খুঁজে বের করতে হবে যিনি পড়ছেন, সুদর্শন উড়িতেছে এটা কি জিনিস। জসিমউদ্দিনের কথা বলা হয়, নগরকে, নগরের যে মানুষকে, যখন নগর যেভাবে আসছে সেখান থেকে তো পরিত্রাণের জন্য উনি গ্রামে ডাকছেন না, যাবে তুমি ভাই, যাবে মোর সাথে। মানে এই যে মানুষকে আকুতি, গ্রামে গিয়ে যে একটা দম নেওয়ার যে একটা ব্যাপার। কবি জসিমউদ্দিন তিনি তার যে নিজের জন্মগ্রামটা, এই জন্মগ্রামটার সঙ্গে তার যে স্মৃতি কাতরতা আছে, এটার সঙ্গে যে তার ছোটবেলার বন্ধুরা এবং তিনি যেখানে খেলা করতেন, খেলার সাথীরা এবং ওই গাছগুলো, এগুলো তার নাগরিক জীবনে এসেও কখনো তার মস্তিষ্ক থেকে বিলীন হয়ে যায়নি। এই জন্য এরকম একটি চমৎকার কবিতা আমরা পেয়েছি। এবং আমার মনে হয় যে জীবনানন্দ দাশ পড়লে যেরকম মানুষের মনে হয় যে আমরা বাংলার মধ্যে আছি, বাংলাদেশের ভেতরে আছি, জসিমউদ্দিনের নিমন্ত্রণ পড়লে মনে হয় এ তো আমার গ্রাম, এ আমারই কথা। যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, গাছের ছায়ায়, লতায় পাতায়, উদাসী বনের পায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, ছোট গাঁওখানি, ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পাড়ের খবর টানাটানি করি, বিনা সুতিমালা গাঁথেছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনেছে দুইটি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গাঁয়ে, গলাগলি ধরে কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকের আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার
ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে নরম ঘাসের পাতে, চুম্বনে রাখি অধর খানিতে মেজে লইও নিরালাতে। তেলাকুচা লতা গলায় পরিয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া, হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে, তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে। তুমি যদি যাও আমাদের গায়ে, তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি। মাঠের যত না রাখালে ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া, ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরি। সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে শিম আর শিম, হাত বাড়ালেই মুঠি ভরে সেই ক্ষণে। তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো, আর যত গেঁয়ো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে। তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা, যা দেখনি কাহারও করে, কারেও দেব না। তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব, তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে, ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে। সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায়। লাল আলোয়ানে ঘুঁটে কোড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া, এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়, বলিব কালীকে মটরের শাক এনে দেব বহুতায়। খুব ভোর করে উঠিতে হইবে সূর্য ওঠারও আগে, কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে। রেল সড়কের ছোট খাদ ভরে ডানকিনে মাছ কিলবিল করে, কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে। ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ কাপড়ে জড়ায়ে ফিরিয়ে আসিব আপন বাড়ির কাজ। ওরে মুখ পোড়া, ওরে রে বাঁদর, গালি ভরা মার অমনি আদর। কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ। যাবি তুই ভাই আমাদের গায়ে যেথা ঘন কালো গাছ? যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায়। গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়। আজকে সেসব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে। তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে, লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই কালে। মেঠো কোনো ফুল কোড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পেয়ে, অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে। সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে। কোথা থেকে যে তারা শব্দগুলো পেলেন কে বলে? মানে মানুষের স্বকীয়তা নিয়ে দাঁড়াতে পারে না। আমরা তো গ্রাম করছি, এত প্রকৃতির কথা বলছি, আসলে কি গ্রাম আছে এখন? টিটো, আমাদের কবিরা কি বলে? তাদের কবিতাকে আমরা এই গ্রামটাকে পাচ্ছি, তারা কি বলেন? নুরুদ্দিন জাহাঙ্গীর, ও তো ফেলো, বাংলা একাডেমির ফেলো। ওনার একটা কবিতা আমি সেদিন অনলাইনে পড়েছিলাম, আবৃত্তি করেছিলাম। কবিতাটি এত ভালো লেগেছিল, আমি পত্রিকায় পেলাম। আমার মনে হলো জাহাঙ্গীর ভাইয়ের এই কবিতাটি আমি আবৃত্তি করব। আমার যারা দর্শক শ্রোতা, রাত্রেবেলা আমি তো মধ্যরাতে আমার পেজ থেকে লাইভে যাই, ওরা সকলে বলেছে কি ভালো কবিতা, কি ভালো কবিতা। আমার তখন মনে হয়েছে যে
আমি এখন জাহাঙ্গীর ভাই বললাম, আরেকটি কথা কিন্তু মনে হয় সারওয়ার, যে কবিদের আমরা দেখেছি যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে জীবনে, আমরা তাদেরকে ভাই বা দাদা বলে সম্বোধন করি। যাদের সঙ্গে আমাদের চাক্ষুষ দেখা হয়নি, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমরা ওদেরকে, ওরা তো আমাদের এতই বন্ধু, নিবিড় আত্মীয়, এত বন্ধুত্ব তাদের সঙ্গে, আমরা তাদেরকে শুধু নাম ধরে ডাকি, জীবনানন্দ, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এইভাবে আমরা বলছি। আমার অত্যন্ত কাছের বন্ধু যে, তাকে তো আমি নাম ধরেই ডাকি, যাকে ছাড়া আমি বাঁচি না, যে আমার নিঃশ্বাসে রয়েছে, তা প্রাণের বন্ধু যে, তাকে তো আমি নাম ধরেই রাখবো। যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে তারা দাদা এবং ভাই এবং আপা এবং দিদি, যাদের আমরা দেখিনি তারা পরম বন্ধু। হ্যাঁ, ওই যে আমরা বলি চির সখা, চিরদিনের সখা। ইমরুদ্দিন জাহাঙ্গীরের কথা যেটা বলছিলেন, এই যে গ্রাম বাংলা যে নাই, একটা কবিতা আমি তার শুনেছি, আমার পড়েছি। ও গ্রাম নেই, গ্রাম নেই, হ্যাঁ, আমার কোনো গ্রাম নেই। আজকে আপনি গ্রামের নাগরিক যে সভ্যতা, মানুষ তো চেঞ্জ হবে, মানুষের উন্নয়ন হবে, সবই ঠিক আছে, কিন্তু গ্রাম হারিয়ে যাবে। উনি তো, তার একটা কবিতা আছে, আমার কোনো গ্রাম নেই, সেই গ্রামের সব কোনো কিছুই নেই, আমরা পরিবেশ নেই, মানে যেটা আমার পরিবেশকে ক্ষতি করছে। গ্রামের পরিবেশকে অক্ষুণ্ণ রেখে তো আমরা একটা উন্নত জীবন তৈরি করতে পারি। এখন যারা জন্মগ্রহণ করছেন, বড় হচ্ছেন, তাদের কাছে হয়তো আরেকটা ভাবনা এসে দাঁড়াবে, সেটাও আধুনিক কিছু। তারা হয়তো ভাবতে পারে যে আমরা পুরনোটা নিয়ে বেশি বেশি বলছি। সারোয়ার ভাই, একটা জিনিস কি, গ্রাম তো উন্নয়ন হবে ঠিকই আছে, নগর থেকে নাগরিকটা আসে, তাই না? আমি একটা কথা বলি, পরিবেশকে ক্ষুণ্ণ করে আধুনিকতা চাই না। প্রজন্ম যে, নতুন প্রজন্মকে দেখানো যাচ্ছে না কিছু। ওই যে কে একজন গল্প করেছিল যে আর কিছুদিন পরে কই মাছ আর শিং মাছ জাদুঘরে উঁকি দিয়ে দেখতে হবে। আমি দেখছি কি যে অনেক মেয়ে এবং ছেলে যারা তরুণ, অপেক্ষাকৃত তরুণ, যাদের বয়স 20 বছর থেকে 35 বছরের মধ্যে, তারা যে এখন তো এই সময়টা মধুমাস, তারা সকলে ফলের বিচিগুলো, আটিগুলো, এগুলো সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখছে, যে যখন ধুম বর্ষা আসবে তখন ওরা এগুলো ছড়িয়ে দিবে মাঠে ময়দানে, যে কাউকে গিয়ে লাগাতে হবে না। এই বৃষ্টির ধারা জলে এবং তারপরে যে সূর্য উঠবে সেই রোদের তাপে এগুলো সব চারা হবে, আপনা আপনি গাছগুলো গজাবে। এই জন্য দল বেঁধে বেঁধে তরুণরা এগুলো চিন্তা করছে, এবং যে যখন বলছে ফলগুলো ফেলে দিও না, এগুলোকে তুলে রাখো, সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখো, তারপরে যখন এটা শুকিয়ে যাবে তারপর এটাকে রাখবে। তুমি বর্ষাকাল এলে এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবে, যেখানে তুমি এতটুকু জায়গা দেখবে ছুঁড়ে ফেলবে। আবার কিন্তু ওদের কারণেই কিন্তু বাংলাদেশ বাংলাদেশ হয়ে উঠবে। যে গাঁয়ে আমার জন্ম হয়েছিল সে গ্রামটি আমি হারিয়ে ফেলেছি। কোথায় কখন হারিয়েছি জানতেও পারিনি। যে গাঁয়ের কথা আমার মনে আছে সেই গাঁ আর কোনোখানে খুঁজে পাই না। কেউ কেউ বলতে চায় গ্রাম হারিয়ে যায়নি, আসলে তুমি হারিয়ে গেছো। যারা গাঁও সাইরা সইলা যায় তারা হারায়া যায়, আর কোনো দিন গাঁয়ে ফিরে আয় না। আমি
গ্রামে ফিরে এসেছিলাম, কিন্তু ফিরে এসে আর আমার গ্রাম ফিরে পাইনি। আমি আমার শৈশব আর কৈশোর খুঁজেছিলাম, না, তার দেখা মেলেনি। গ্রামে কোনো শৈশব চোখে পড়েনি, কৈশোর দেখিনি। ফড়িং আর ডাহুকের পেছনে ছুটে না আর কোনো বালক। সেখানে পায়ে চলা মাটির পথ নেই। ঘাস মারিয়ে, ধুলি উড়িয়ে কেউ পথ হাঁটে না। ঘাসের শিশিরে ভেজে না বালকের নাঙা পা। আমি চাঁদের তলে বসে শুনতে চেয়েছিলাম কিস্সা, দেখতে চেয়েছিলাম গল্পের সেই রাক্ষসীর ছলাকলা। হারিয়ে গেছে আমার দাদির সেই গল্প বলা। আকাশে আমি কোনো চাঁদ দেখতে পাইনি, পূর্ণিমা নেই, আছে কেবল গ্রহণকাল। অমাবস্যা জেকে বসে আছে সেখানে, অথচ কোনো জোনাকি পোকা নেই। ছায়াপথ নেই কোনো আকাশ জুড়ে। কালপুরুষ নেই, লুব্ধক নেই, নেই স্তব্ধতা, নেই রাতের গভীরতা। নেই শিয়ালের হাঁক, মোরগের বাঘ। আমি কান পেতে শুনতে পাইনি কোনো ঝিঝির ডাক। ভোরের উঠোনে আর দোয়েল শীষ দেয় না। উঠোনের কোণে ঝিঙে ফুল ফোটে না। শিমের মাচা নেই। লাউ আর শশা ঝুলে থাকে না। ডালিম ফেটে থাকে না গাছে। ডাকে না পায়রা বাকুম বাকুম বাপ। কানা কুয়ার দেখা আর মেলে না ঝোপের ধারে। দেখিনি পুকুরের পাড় থেকে তক্ষকের চকিত লাভ। কোথায় পান কৌড়ি আর কোথায় হারালো ঘুঘুর বিলাপ। পুকুরের জলে কলমির দামে বেগুনি ফুলেরা হাসে না। ডাহুকের হলুদ ছানাগুলো মায়ের পাশে সাঁতার কাটে না। মাছ রাঙা ঝুপ করে নামে না জলে মাছ ধরবার ছলে। জলার ধারে কানি বক বসে নেই ধ্যানমগ্ন হয়ে। দুপুরের আকাশে মেঘের পাশে ওড়ে না শঙ্খচিল। মাঠে মাঠে গরু চড়ে না কো। বয়ে চলে না স্রোতাবহ নদী। রক্তিম মেঘের কোল ঘেঁষে এক ঝাঁক বালিহাঁস যদি পাড়ি দিত মালা গেথে আকাশ পথ, দুচোখ মুগ্ধ হতো। কোলাহল করে সন্ধ্যায় ঘরে ফেরে না মায়ের হাঁসগুলো। হট 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 গরু তাড়িয়ে ভোরের কুয়াশা মুড়িয়ে কেউ যায় না কো মাঠে। ঢেঁকির দেখা মেলেনি। চিঁড়া কুটার শব্দে আমার ঘুম ভাঙেনি ফের। ভাপা পিঠার ধোঁয়ায় জিভে পানি আসেনি। চোখে আনে না জল চিতই পিঠায় মরিচের ঝাল। দুম করে পড়েনি নিরালা দুপুরে গাছ থেকে তাল। পুকুরের জলের উপর পানার ফাঁকে যে ফোকর, তাতে জিওল মাছের ফুট দেখা যায় না আর। বৈশাখের ঢলে কই মাগুরের উজানি ওঠা আমি আর পাই কোথা। এখন আর আউশের ক্ষেত থই থই ভরে না স্বচ্ছ জলে। পাতাম ভাসে না ছলাত ছলাত আমনের ক্ষেতে। নাইওরের নাও থেকে
উকি দেয় না নাইওরির ঘুমটা দেয়া উৎসুক মুখ। কই মাছের জালে আটকে থাকে না নির্বিষ ঢোড়া সাপ। নিরাগ ভাদরের জলে আমনের ডগার তলে উত পেতে থাকে না দাদার তীক্ষ্ণ কোচের শলা। এমন কোনো বিল দেখিনি পানকৌড়ি ডুব দেয় ডুবিয়ে গলা উঁচিয়ে লেজ। সরা জাল নেই, ধরা দেয় না রঙিন খোলসে পুটির ঝাঁক। আমি পাইনি আব্দুল মাঝির দেখা হাটের ঘাটে। পাল তোলা নাও আমি আর কোথায় দেখতে পাব? শুনতে চেয়েছিলাম বাউলের উদার উদাস গলা। আমি অঝোর বৃষ্টিতে ভিজে খেতে চেয়েছিলাম মায়ের হাতের মিঠে করা কানমলা। লুকোচুরি খেলতে চেয়েছিলাম নালিতার আড়ের ভেতরে সাথীদের নিয়ে। নাড়ার আগুনে পুড়িয়ে ছাই খেটে কলাই খোঁজে আমি খেতে চেয়েছিলাম। চৈত্রের দুপুরের তেষ্টায় কাঁচা আম চেয়েছিলাম। গামছায় বেঁধে গাছের গোড়ায় ফাটিয়ে খাবো। কাঁঠাল গাছের তলে বসে আরো একদিন লেজওয়ালা কাঠবিড়ালির সাথে গল্প করতে চেয়েছিলাম ফের। আমি আমার শৈশব আর কৈশোরের গ্রাম খুঁজতে গাঁয়ে গিয়েছিলাম। গিয়ে দেখেছি কোথাও আমার কোনো গ্রাম আর নেই। আমি বিফল মনোরথে ফিরে এসেছি আমাকে নিয়ে।